সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এবং সোশ্যালজি থেকে যারা পড়াশোনা করেছেন, আশা করছি এই ভিডিওটি আপনাদের দারুণ উপকারে আসবে। আমরা আমাদের সমাজবিজ্ঞান প্রাইমারি ভাইবা নোটের 8 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় এই ভিডিও থেকে আপনারা কমন পেয়ে যেতে পারেন। 2020 সাল থেকে আমরা ভাইবার উপর এই সার্ভিসগুলো দিয়ে আসছি। এমনও হয়েছে একটি ভিডিও থেকেই 2-3টি প্রশ্ন কমন পেয়েছেন। যার ভাইবা নিয়ে আমরা আলোচনা করব, তিনি বগুড়া জেলা থেকে অংশগ্রহণ করেছিলেন এবং প্রার্থীর নাম ছিলেন জাকারিয়া আব্দুল্লাহ। কমন যে ফর্মালিটিস থাকে, অনুমতি নিয়ে প্রবেশ করা এবং সালাম প্রদান করা, এরপরে বসতে বললে ধন্যবাদ দিয়ে বসা, যদি আপনার কাছ থেকে একাডেমিক সার্টিফিকেটগুলো চায় সেক্ষেত্রে অবশ্যই ডান হাতে প্রদান করবেন। এসব ফর্মালিটিস শেষে ডিপিএস স্যার জিজ্ঞেস করলেন যে আপনার নাম কি, কোন বিষয়ে নিয়ে পড়াশোনা করেছেন। তো আমি বললাম। এরপর ডিপিএস স্যার আমাকে জিজ্ঞেস করলেন, যেহেতু আমি সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, আমাকে জিজ্ঞেস করলেন যে আদিম সমাজ কী। তো আমি বললাম, প্রাক ঐতিহাসিক যুগে যে সমাজে কোনো অক্ষর জ্ঞানের উদ্ভব হয়নি, যাদের লিখিত কোনো ভাষা নেই, যাদের একটি স্বতন্ত্র সংস্কৃতি ও জীবনবোধ গড়ে উঠেছিল, সেই সমাজকে আদিম সমাজ বলা হয়। এই প্রশ্নগুলো আপনাদেরকেও জিজ্ঞেস করতে পারে। আর বগুড়া জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য তো মোস্ট ইম্পর্ট্যান্ট। এছাড়াও আপনারা যে জেলা থেকে ভাইবা দেন না কেন, এই কমন প্রশ্নগুলো সমাজবিজ্ঞানের উপর আপনাদেরকে জিজ্ঞেস করতে পারেন। এরপর ডিপিএস স্যার জিজ্ঞেস করলেন যে সমাজবিজ্ঞান এবং সমাজকর্মের মধ্যে পার্থক্য কী। তো আমি বললাম, সমাজবিজ্ঞান প্রথা ও প্রতিষ্ঠান এবং এদের পিছনে যেসব বিষয় ও ধারণা কাজ করছে সে সম্পর্কে আলোচনা করেন এবং সমাজ সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান দান করে। অন্যদিকে সমাজকর্ম এমন একটি সামাজিক বিজ্ঞান ও পেশা যা সামাজিক সমস্যা সমাধান করে সমাজের সর্বাঙ্গীন কল্যাণ সাধনায় সহায়তা করে। সমাজবিজ্ঞান ও সমাজকর্ম উভয়ের লক্ষ্য সমাজের কল্যাণ ও প্রগতি নিশ্চিত করা, আর এই লক্ষ্য অর্জনে সমাজবিজ্ঞান সমাজ সম্পর্কিত জ্ঞান আহরণ করে। অন্যদিকে সমাজকর্ম সমাজবিজ্ঞানের লব্ধ জ্ঞানকে পুঁজি করে সামাজিক সমস্যার সমাধান দিয়ে সমাজের উন্নতি বিধানে সক্ষম হয়। তাই আমরা বলতে পারি সমাজবিজ্ঞান ও সমাজকর্ম একে অন্যের পরিপূরক। যত স্মার্টলি উত্তর করবেন, যত সময় ক্ষেপণ করবেন, ততই কিন্তু আপনার জন্য সেটি পজিটিভ। উত্তর দিবেন, গুছিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এরপরে ভাইবাবুর সাধারণ জ্ঞান অংশ থেকে জিজ্ঞেস করলেন যে অপারেশন সার্চলাইট কী। তো এটা আমরা সকলেই জানি যে 1971 সালের 25 মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে তাকেই বলা হয় অপারেশন সার্চলাইট। এরপরে স্যার সাধারণ জ্ঞান অংশ থেকে আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করলেন, সেটি হচ্ছে 1971 সালের মার্চ মাসের ঘটনাগুলো ধারাবাহিকভাবে বলেন। এই বিষয়গুলো সম্পর্কে যদি পূর্বেই আপনি প্রস্তুতি না নিয়ে যান তাহলে কিন্তু আপনাকে সরি বলা ছাড়া কোনো উপায় নেই। আর যারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে, বুঝতে পারছেন তার চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যাবে। তো মার্চ মাসের ঘটনা প্রবাহগুলো এমন ছিল যে 1 মার্চ গভীর রাত্রে 110 নং সামরিক আইন আদেশ জারি করে। এরপর 2 মার্চে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে সন্ধ্যা 7টা হতে সকাল 7টা পর্যন্ত ঢাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে। সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য জনগণের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশ ছিল। 7 মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ প্রদান করেন, জনগণের প্রতি নতুন নির্দেশ ও অধিবেশনে যোগদানের 4টি শর্ত প্রদান করেন। তো এই যে 4টি শর্ত প্রদান করেন সেই শর্তগুলো আপনি বলবেন না। এটি ভাইবা বোর্ডকে অ্যাট্রাকশনে রেখে দেবেন পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করার জন্য। কারণ এটা যখন শুনবে যে 4টি শর্ত প্রদান করেছিলেন, তখন তারাই জিজ্ঞেস করবে যে সেই শর্ত 4টি কী। তখন আপনি বলবেন যে অবিলম্বে সামরিক শাসন প্রত্যাহার করতে হবে, সমস্ত সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে, নিরস্ত্র গণহত্যার তদন্ত করতে হবে এবং 4 নম্বরটি ছিল নির্বাচিত গণপ্রতিনিধিদের নিকট ক্ষমতা হস্তান্তর করতে হবে। তো এরপর 16 মার্চে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে মুজিব ইয়াহিয়ার মধ্যে বৈঠক শুরু হয়। 23 মার্চ দেশব্যাপী প্রতিরোধ দিবস পালন হয়। রাজধানীর সরকারি বেসরকারি ভবনসমূহে বাড়িতে গাড়িতে কালো পতাকার পাশাপাশি বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। সর্বশেষ 25 মার্চে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে ওই দিন রাতে ইতিহাসের জঘন্যতম গণহত্যা শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। তো এইভাবে গুছিয়ে স্মার্টলি উত্তর করলে অবশ্যই ভাইবা বোর্ডে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। এরপর ভাইবা বোর্ডে যে ম্যাম ছিলেন তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে সে কি আগামীকাল ঢাকা যাবে, এটার অনুবাদ করুন। তো আমি বললাম, উইল হি গো টু ঢাকা টুমোরো। এরপর ম্যাম আরেকটি অনুবাদ জিজ্ঞেস করলেন, সেটি হচ্ছে ফুলগুলো টেবিলের উপরে রাখো, এর অনুবাদ কী হবে। তো আমি বললাম, পুট দ্য ফ্লাওয়ার্স অন দ্য টেবল। প্রাইমারি ভাইবা পরীক্ষায় দিতে যাবেন, অবশ্যই আপনাকে ন্যূনতম একটি হলেও অনুবাদ আপনাকে জিজ্ঞেস করবেন। অনেকে 3-4টি পর্যন্ত অনুবাদ জিজ্ঞেস করে থাকে। তো এই অনুবাদের উপর আমাদের সুন্দর গোছানো একটা ভাইবা নোট রয়েছে। ওই ভাইবা নোটের অনুবাদগুলো আপনারা প্র্যাকটিস করে গেলে এর বাইরে আপনাকে আর অনুবাদ নিয়ে টেনশন করতে হবে না। বাংলা সাহিত্য অংশ থেকেও জিজ্ঞেস করেছিলেন নুরুদ্দিনের সারা জীবন
এটা কি ধরনের সাহিত্যকর্ম? তো বললাম এটা নাটক। এরপর বলল যে এটা কার লেখা? তো আমি বললাম সৈয়দ শামসুল হকের। এরপর তিনি বললেন কি সম্বন্ধে লেখা? তো আমি বললাম রংপুর দিনাজপুর অঞ্চলে সামন্তবাদ সাম্রাজ্যবাদ বিরোধী সাহসী কৃষক নেতা নুরুলদিনের সংগ্রামের কথা ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে এই নাটকে। স্যার আমাকে জিজ্ঞেস করলেন অ্যারাইভের অ্যান্টোনিম বলেন। তো আপনারা জানেন যে অ্যারাইভের অ্যান্টোনিম হচ্ছে ডিপার্ট বা লিভ। অ্যারাইভ মানে পৌঁছা, আর অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হচ্ছে ডিপার্ট, লিভ মানে প্রস্থান করা। এরপর স্যার গণিত অংশ থেকে জিজ্ঞেস করলেন যে ভগ্নাংশ কাকে বলে। আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা পরীক্ষায় আপনাকে মোট 60টি বিষয় থেকে প্রশ্ন করার চান্স রয়েছে। আপনাকে আপনার বিষয়ভিত্তিক প্রশ্ন জিজ্ঞেস করবে, আপনাকে প্রাইমারি সেক্টর সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, আপনাকে অনুবাদ থেকে জিজ্ঞেস করতে পারে, সাধারণ জ্ঞান থেকে জিজ্ঞেস করতে পারে, আপনার নিজ জেলা বিভাগ সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, এরপরে গণিতের বেসিক থেকে জিজ্ঞেস করতে পারে, বাংলার বেসিক থেকে জিজ্ঞেস করতে পারে। তার প্রমাণ কিন্তু আপনারা রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সেই দেখতে পাচ্ছেন। এখানে গণিতের বেসিক থেকে জিজ্ঞেস করেছে ভগ্নাংশ কাকে বলে। তো উত্তর আপনারা বলতে পারেন যে একটি সংখ্যাকে কয়েকটি সমান অংশে বিভক্ত করে তার কতগুলো অংশ নেওয়া হলো তা প্রকাশ করার মাধ্যমে ভগ্নাংশ বলে। সহজভাবে যদি আপনি বলেন এভাবে বলতে পারেন যে যার লব ও হর আছে তাকে ভগ্নাংশ বলে, বাস এনাফ। অথবা আপনি এভাবে বলতে পারেন দুইটি পূর্ণ সংখ্যাকে ভাগ বা অনুপাত আকারে প্রকাশ করলে যে রাশি পাওয়া যায় তাকে বলে ভগ্নাংশ। এরপর স্যার জিজ্ঞেস করেছেন অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। তো আমি বললাম যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। স্যার এরপরে আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করেন, সেটি হচ্ছে 115 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত। তো আপনাদের প্রথমেই জানতে হবে যে সম্পূরক কোণ কাকে বলে, সম্পূরক কোণের মান কত। দুইটি কোণের যোগফল বা সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তখন সেই দুটি কোণকে একে অপরের সম্পূরক কোণ বলে। তাহলে 115 ডিগ্রি যেহেতু জিজ্ঞেস করেছে, 180 ডিগ্রি থেকে যদি আপনি 115 ডিগ্রি বিয়োগ করেন তাহলে পাবেন। এরপর স্যার জিজ্ঞেস করেছিলেন গান কবিতা কোনটা বলবেন। আপনাকে মাস্ট গান কবিতা ছড়ায় যে কোনো একটি পারফর্ম করতে হবে। তো তিনি চুজ করলেন গান, কয়েক লাইন গিয়ে শোনালাম। এরপর স্যার বললেন ঠিক আছে আপনি আসেন, আমি সালাম দিয়ে চলে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।